ফার্মেসি নিয়ে বলতেছেন রয়্যাল ডিপার্টমেন্ট, তাই না? জি ভাই, বিভাগ শেষ করবেন কিরকম আমেরিকা যাবেন, হাই স্টেজে। ইনশাল্লাহ ভাই। ইউরোপ আমেরিকাতে লাইফস্টাইল উন্নত, রিসার্চের সুযোগ সুবিধা বেশি। সে তুলনায় তো মুসলিম কান্ট্রিগুলোতে অনেক সুযোগ সুবিধা কম থাকে। আসলে এটা হলো বাস্তবতা, তাই না? কিন্তু তখন অনেক প্রশ্ন আসছে যে এই বাস্তবতার পিছনে রহস্যটি, অর্থাৎ ইউরোপ আমেরিকা যে রিসার্চ বা অন্য যেসব ফ্যাসিলিটি আছে এসব জায়গাতে যে উন্নতির শিখরে উঠেছে, এটার পিছনে কাহিনীটা কি হতে পারে? এটা কি কখনো মনে হয়েছে? না ভাই, চলেন আজকে এই বিষয় নিয়ে কথা বলি। আমরা ছোটকাল থেকে যেটা পড়ে এসেছি বা যেটা আমাদেরকে পড়ানো হয়েছে সেটা মূলত ইউরোসেন্ট্রিক, যেখানে বিজ্ঞানের গল্প শুরু হয়েছে প্রাচীন গ্রিস থেকে। তারপর 1600 বছরের একটা দীর্ঘ নীরবতা, যেন 1600টি বছর অদৃশ্য হয়ে গেছে। তারপরেই আলো হয়ে এসেছে ইউরোপের রেনেসাঁ। আর এই বিশাল সময়টুকুই বলা হয় ডার্ক এজেস। ডার্ক এজেস? হ্যাঁ, ডার্ক এজেস, বাট এটা ইউরোপের জন্য। ভাই, আপনি ডার্ক এজেসকে মুসলিমদের জন্য স্বর্ণযুগ বলেন, তাহলে কি ইবনে সিনা, ইবনে রুশ এই সময়কার বিজ্ঞানী ছিলেন? হ্যাঁ, তারা মূলত এই সময়ই বিজ্ঞানী ছিলেন, কিন্তু আপনি একটা বিষয় দেখেন, ইউরোপের এই যতগুলো বিজ্ঞানী ছিল তারা কিন্তু তাদের নামগুলোকে লিখিতে বলছে। যেমন ইবনে সিনা, আমরা হয়তো তাকে ইবনে সিনা বলে জানি বাংলাতে, বাট পুরো ইউরোপে তাকে বলা হয় অ্যাভিসিনা। ইবনে রুশকে বলা হয় অ্যাভিউস। তারপরে জাবির ইবনে হায়ান, তাকে কি বলা হয়? জাবির। অর্থাৎ এইভাবে তারা নামটাকে লিখিত করছে যেন আমাদের সামনে সত্যটা স্পষ্ট না হয়। আচ্ছা ভাই, মুসলিমরা কেন এত এগিয়ে গিয়েছিল? কারণ তাদের বিজ্ঞান চর্চার মূল কেন্দ্রবিন্দু ছিল কোরআন, হাদিস এবং শরিয়া। আপনি দেখেন, ইসলামে ইলম মানে শুধু ধর্মীয় জ্ঞান নয়, এখানে আছে পরীক্ষা নিরীক্ষা, যেটাকে বলে এমপিরিক্যাল নলেজ। এই জন্য দেখবেন অধিকাংশ আলেমগণ বলছেন অভিসারের সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞানও ইলমেরই অংশ। আপনারা যদি একটা এক্সাম্পল দেখেন, আড়াইশ শাস্ত্র বা উত্তরাধিকার বন্টন এর জন্য যে বীজগণিত, এটা তারা ইবাদত মনে করতো। তারপরে ছিল কি, জমির পরিমাপ নির্ণয় করতে সারয়িক খারাজ নির্ধারণ করতে যে জ্যামিতি তারা ব্যবহার করতো, এটা ইলমেরই অংশ। আবার দেখেন, হাদিসে আছে প্রত্যেক রোগেরই চিকিৎসা আছে, সেজন্য আমাদের বিজ্ঞানীগণ গবেষণা করতে শুরু করেছেন, রোগের কারণ খুঁজছেন এবং নতুন চিকিৎসা বের করেছেন। এইভাবেই তারা উন্নতির শিখরে চলে গেছিল কোরআনকে, ইসলামকে জানার জন্য। আচ্ছা ভাই, তখনকার চিকিৎসা ব্যবস্থা এবং হাসপাতাল ব্যবস্থা কিরকম ছিল? একটা ইন্টারেস্টিং কোশ্চেন করছেন। এটা আমি গতকাল দেখলাম যে 872 থেকে 874 খ্রিস্টাব্দে আব্বাসীয় খিলাফতের সময় একটি হাসপাতাল ছিল, যেটি একই সাথে মানসম্মত এবং সুসংগঠিত। অর্থাৎ ওই সময়টাতেই মানসিক রোগীদের জন্য আলাদা ওয়ার্ড ছিল এবং একই সাথে বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা সেবা দেওয়া হতো। এবং তার কিছুকাল পরেই মামলুক সালতানাতের সময় এখানে আরেকটি হাসপাতাল গড়ে ওঠে, আল মানসুরি হাসপাতাল, যেখানকার মূলনীতিতে লেখা ছিল ধনী গরিব, রাজা প্রজা এবং নারী ও পুরুষ সকলের চিকিৎসা হবে বিনামূল্যে এবং হাসপাতালটির উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আচ্ছা ভাই, ফার্মেসি ফিল্ডে মুসলিমদের কোনো অবদান ছিল কি? অবশ্যই, কেন থাকবে না? আমরা যেমন বিফার্ম শেষ করে এগেট ফার্মাসিস্ট হচ্ছি, ঠিক তেমনই খেলাফতের আমলে ফার্মাসিস্ট একটি স্বাধীন পেশা ছিল। অর্থাৎ তার নিজস্ব ফার্মেসি পরিচালনা করতেন, যেটা মূলত ছিল পরিবার কেন্দ্রিক, এবং তারা খেলাফতের কঠোর তত্ত্বাবধানে ওষুধ প্রস্তুত করতেন। তাদেরকে বলা হতো আল-মুত্তাসি, এবং তারা ফার্মেসিগুলো পরিদর্শন করতেন এবং দেখতেন ওষুধের ওজন ঠিক আছে কিনা, এটার বিশুদ্ধতা ঠিক আছে কিনা এবং এটাতে কোনো ভেজাল মেশানো হচ্ছে কিনা, যেটা আমাদের দেশে বর্তমানে বিধি দিয়ে করে থাকে। ভাই, তাহলে তারা ওগুলো মেজার করতো কিভাবে? তাহলে আমাকে একজনের নাম বলতে হয়, আলকিন্দি। তিনি সর্বপ্রথম ফার্মাকোলজির সাথে ম্যাথমেটিক্সকে ইন্টিগ্রেট করেন। তিনি ওষুধের পটেন্সি, ড্রাগ রেসপন্স এবং থেরাপিউটিক ইন্ডেক্স বের করার সূত্র বের করেন। আপনারা ফর্মুলা করছেন না, জি ভাই। এখানে ফর্মুলা থাকে। তিনি নিজে একাই 226 ওষুধের ফর্মুলা দিয়েছিলেন। আর আপনার তো ইংলিশের নাম শুনেছেনই, তিনি 67 ওষুধের কার্যপ্রণালী, ওষুধের রেসপন্স, টক্সিসিটি ইত্যাদিগুলো তখনই সংরক্ষণ করে রেখে গিয়েছেন। আচ্ছা, এখানে তাহলে একজনের নাম বলি, ইবনুল বাইতার। তিনি সেই সময় একটি বৃহৎ বই লিখেন, যেখানে 3000টি প্লান্টের প্রপার্টিস, ডোজ এবং টক্সিসিটিগুলো লিপিবদ্ধ করেন। আচ্ছা ভাই, তাদের ঔষধ প্রস্তুতির প্রণালীগুলো কিরকম ছিল? এখানে আসে আল জাহামির নাম। তিনি সর্বপ্রথম ডিসটিলেশন এবং সাবলিমেশন প্রযুক্তি ব্যবহার করে নতুন ওষুধ প্রিপারেশনের পথ দেখান, এবং তিনি একই সাথে ট্যানকাট প্রযুক্তি ব্যবহার করে অভ্যন্তরীণ সেলাই করেন। আর এই অভ্যন্তরীণ সেলাই থেকেই আমাদের যে বর্তমান ক্যাপসুল আছে না, এই ক্যাপসুলের মতো ড্রাগ ডেলিভারি সিস্টেমের উদ্ভব হয়। দ্য আলকেমিস্ট নেটওয়ার্ক এবং লাইট অফ কোরআন আয়োজন করেছে মুসলিম লিগেসি অ্যাক্রস ডিসিপ্লিন একাডেমিক ফেস্ট 2026। আপনাদের অংশগ্রহণের অপেক্ষায়।